প্রিয় শিক্ষার্থী, আমি তুষারকান্তি ব্যানার্জি, প্রভাষক পদার্থবিজ্ঞান, পলাশবাড়ি কলেজ, নীলফামারী। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থিরতড়িৎ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব তড়িৎ ফ্লাক্স, তড়িৎ বলরেখা, আধান ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব এবং আরও অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো থাকে সে সম্পর্কে, তড়িৎ প্রাবল্য এবং এর গাণিতিক সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। তো যদিও আমরা তড়িৎ ফ্লাক্স শব্দটি আগে লিখেছি, এই সংজ্ঞাটি দেওয়ার আগে আমাদের তড়িৎ বলরেখা কি এটা জানতে হবে। গত লেকচারে তড়িৎ প্রাবল্য কি আমরা জেনেছি। আজকে তড়িৎ প্রাবল্য সংজ্ঞাটি থেকেই মূলত তড়িৎ বলরেখা সংজ্ঞাটি আসবে, কিন্তু এখানে জাস্ট একটি শব্দ যুক্ত করতে হবে, মুক্ত ধনচার্জ। অর্থাৎ কোনো বা একক মুক্ত ধনচার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে, এটা যদি একটি তড়িৎ ক্ষেত্র হয়, এই বিন্দুতে যদি আমরা একটি মুক্ত ধনচার্জ স্থাপন করি তাহলে সেটি একটি বল অনুভব করে। এই অনুভূত বলের দরুন চার্জটি যে পথে গমন করে সেই পথটিকেই বলা হবে তড়িৎ বলরেখা। তাহলে সংজ্ঞাটি কি হবে? যে মুক্ত ধনচার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে অনুভূত বলের দরুন সেটি যে পথে অতিক্রম করে তাকেই তড়িৎ বলরেখা বলা হয়। তাহলে তড়িৎ বলরেখার পথটি মূলত তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে তড়িৎ প্রাবল্যের দিক আমরা জানবো তড়িৎ বলরেখা যেদিকে যাবে। আর তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটির সময় মুক্ত কথাটি লেখার দরকার নেই, তড়িৎ বলরেখার সময় মুক্ত কথাটি লিখতে হবে। অনেক বিজ্ঞানী মনে করেন যে তড়িৎ বলরেখা হলো একটি কাল্পনিক রেখা, এর কোনো ভিত্তি নেই। আবার অনেকে মনে করেন যে এটা সম্পূর্ণ তড়িৎ ক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, যাই হোক, তড়িৎ বলরেখার কিছু ধর্ম আছে। যেমন তড়িৎ বলরেখাগুলো সাধারণত বক্র হয়, এরকম বাঁকা হয়, বক্র হয়। তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক পৃষ্ঠ থেকে সৃষ্টি হয়ে ঋণাত্মক পৃষ্ঠে গিয়ে শেষ হয়। তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে আড়াআড়ি ভাবে পার্শ্ব চাপ প্রয়োগ করে। তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে কখনো ছেদ করে না। তারপরে তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে বেশি হবে সেখানে তড়িৎ প্রাবল্যের মানও বেশি হবে। যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম সেখানে তড়িৎ প্রাবল্যের মানও কম। অর্থাৎ এর উপর ভিত্তি করে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্রের কথা বলতে পারি। যে তড়িৎ ক্ষেত্রে বলরেখার সংখ্যা বা বলরেখার ঘনত্ব সর্বদাই সমান থাকে প্রত্যেকটি জায়গায়, সেটাকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র। আর যদি বলরেখার ঘনত্ব সকল জায়গায় সমান না থাকে তাহলে সেটাকে বলতে হবে অসম তড়িৎ ক্ষেত্র। তোমরা বিষয়টা ক্লিয়ার? যেখানে বলরেখা থাকবে সেখানে তড়িৎ প্রাবল্য থাকবে, যেখানে বলরেখা থাকবে না সেখানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। এখন চলো আমরা জানি তড়িৎ ফ্লাক্স কি। তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো পৃষ্ঠ বা তলের দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে কোনো পৃষ্ঠ বা তলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা গমন করবে তাকেই তড়িৎ ফ্লাক্স বলা হয়। তড়িৎ ফ্লাক্সকে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ ফ্লাক্স, এই যে তড়িৎ ফ্লাক্সের দুইটি শর্ত রয়েছে। একটা হচ্ছে যদি পৃষ্ঠ বা তল তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে অংশগ্রহণ করে, এরকম যদি আমরা চিন্তা করি যে সমান্তরালে অংশগ্রহণ করে, তাহলে দেখা যাবে যে অধিক পরিমাণে তড়িৎ বলরেখা গমন করে। আর যদি এটা সমকোণে অর্থাৎ এরকম সমকোণে হয় তাহলে তড়িৎ বলরেখাগুলো অধিকাংশ বের হয়ে যায়, তখন আমাদের তড়িৎ ফ্লাক্সের সংখ্যাটি কম হয়। এই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের দুইটা শর্ত। এরপর আসলো আমাদের আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব কি। বলা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপস্থিত চার্জকে ওই পরিবাহীর আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। আমরা আরেকটু ক্লিয়ার ভাবে শুনি যে কোনো পরিবাহীর একটি নির্দিষ্ট বিন্দুর
চারিদিকে একক ক্ষেত্রফলের উপর আবদ্ধ চার্জকে ওই পরিবাহীর ওই বিন্দুর আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। এটাকে সাধারণত প্রকাশ করা হয় সিগমা দিয়ে। তো এর গাণিতিক সমীকরণ হবে, যদি এটা একটা মনে করো পরিবাহী হয়, এই একটা বিন্দু হয়, এর চারিদিকে ক্ষেত্রফল যদি আমাদের এ হয় এবং এখানে আবিষ্ট চার্জ যদি আমাদের কিউ হয়, তাহলে আমরা লিখতে পারি কিউ ভাগ এ। তাহলে কি বোঝা গেল যে গাণিতিকভাবে আমরা বলতে পারি একক ক্ষেত্রফলের মধ্যে আবদ্ধ চার্জকেই বলা হচ্ছে আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব। এর এককটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চার্জের একক হচ্ছে কুলম আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে মিটার ইনভার্স 2, কুলম মিটার ইনভার্স 2। এরপর সরি এরপর আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে তড়িৎ প্রাবল্যে বিন্দু চার্জের জন্য সমীকরণ। তড়িৎ প্রাবল্যের সমীকরণ, তড়িৎ প্রাবল্য সমীকরণ বিন্দু চার্জের জন্য যদি হয়, ধরি যে এখানে প্লাস কিউ পরিমাণ বিন্দু চার্জ রয়েছে, এই চার্জ হতে আর দূরত্বে পি একটি বিন্দু, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের সমীকরণটি কি হবে? আমি সরাসরি লিখি ই সমান 1/4πε0 কিউ ভাগ আর স্কয়ার। অর্থাৎ যে চার্জের জন্য আমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করব সেই চার্জ ভাগ ওই চার্জ থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে যাচ্ছে তার দূরত্বের স্কয়ার করলে আমরা এই মানটি পাবো। এখানে যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটি দাঁড়াবে 1/4πε0 কে কিউ ভাগ আর স্কয়ার। আমি গত লেকচারে কে এপসাইলন নট এগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো এই সূত্রের সাহায্যে আমি খুব সহজেই তড়িৎ প্রাবল্যের সমীকরণ নির্ণয় করতে পারবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি এখানে আরেকটি চার্জ স্থাপন করি কিউ নট, সেক্ষেত্রে বলের যে সমীকরণটি হয় 1/4πε0 কিউ নট আর স্কয়ার। খুব ইম্পর্টেন্ট বিষয় দেখো যে এখানে তড়িৎ প্রাবল্য আর এটা হলো কুলম্ব বল। এই তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ওই নির্দিষ্ট চার্জের জন্য আমি তড়িৎ প্রাবল্য পাচ্ছি, আর কুলম্ব বলের জন্য দুইটা চার্জ লাগতেছে। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে একটা চার্জ আর বলের জন্য চার্জ লাগতেছে দুইটা। এই সূত্র দুইটির এই হচ্ছে মূল কথা। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই দুইটা সূত্রের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি যে E = F ভাগ কিউ। এই ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে যে যদি আমার বল দেওয়া থাকে তাহলে আমি কিভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারি। দুইটা চার্জ দেওয়া আছে, একটা বলের মান দেওয়া আছে, এখন কিভাবে আমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারি? সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাকে কোন চার্জের কথা বলছে, কিউ এর কথা বলছে নাকি কিউ নট এর কথা বলছে। এখানে বল মনে করে দেওয়া আছে, এখন যদি কিউ চার্জের জন্য বলে তাহলে কিউ নট চার্জ দিয়ে বলকে ভাগ দিলে আমরা তড়িৎ প্রাবল্য পাবো। আর যদি কিউ নট এর কথা বলে তাহলে কিউ চার্জ দিয়ে ভাগ দিলে আমরা তড়িৎ প্রাবল্য পাবো। খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমার বল দেওয়া আছে, দুইটা চার্জ দেওয়া আছে, এখন তোমাকে বললো যে কিউ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বাইর করো, তখন আমি বলকে কিউ নট দিয়ে ভাগ দেবো। বিপরীত আবার কিউ নট চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বাইর করো, তখন আমি বলকে কিউ দ্বারা ভাগ দেবো। দেখো এখান থেকে আমি যদি সেই বিষয়টা নেই যে আমি কিউ নট চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বাইর করব, তখন আমি জানি যে ই সমান এফ ভাগ কিউ নট এর জন্য বাইর করলে কিউ দিয়ে ভাগ। তাহলে দেখো ই সমান 1/4πε0, আমরা জানি এটা কিউ নট আর স্কয়ার গুণন কিউ, কাটা দাও, তাহলে কি আসতেছে ই = 1/4πε0 কিউ নট ভাগ আর স্কয়ার। ঠিক হলো কি না? ঠিক এই যে এই সূত্রটার মতো হয়ে গেল না? এই হচ্ছে মূলত সম্পর্ক যে আমার যদি দুইটা চার্জ দেওয়া থাকে, বল দেওয়া থাকে, কোন চার্জের কথা বলছে
ওই চার্জটি রেখে বিপরীত চার্জ দিয়ে বলকে ভাগ দিলেই তড়িৎ প্রাবল্য পেয়ে যাব। অথবা যদি মনে না থাকে তাহলে আমরা এই সূত্রটি সরাসরি ইউজ করে বের করতে পারি। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্নে কিছু বিষয়ে টিপস জানবো, যেগুলো সমাধান করার জন্য আমাদের লাগবে। যেমন এরকম দেয়া থাকতে পারে দুটি চার্জ, মনে করো এটা 50 কুলম আর এটা হলো 30 কুলম। তার মধ্যবর্তী দূরত্ব ধরো যে 10 মিটার দেওয়া আছে। এখন তোমাকে এই উদ্দীপক দিয়ে প্রশ্ন করতে বলে যে এখানে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। এই অঙ্কটি সমাধান করার জন্য আমার যে টিপসটা মনে রাখতে হবে, চার্জ দুইটি যদি সমধর্মী হয়, একই ধরনের হয়, তাহলে এই বিন্দুটি চার্জ দ্বয়ের মধ্যবর্তী যে মাঝখানে যে দূরত্বটি আছে সেই দূরত্বে অবস্থান করবে। খুব ইম্পর্টেন্ট বিষয়। চার্জ সমধর্মী হলে সমধর্মী হলে তড়িৎ প্রাবল্যের শূন্য বিন্দু উভয় চার্জের মধ্যবর্তী দূরত্বের যে কোনো বিন্দুতে হবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতেই হবে অঙ্ক করার সময়। এরপর যদি আমরা একটা মাইনাস দেই, তাহলে দুইটাই কি হয়ে গেল? ভিন্নধর্মী, বিপরীত। তো বিপরীত চার্জের ক্ষেত্রে তাদের মধ্যে সর্বদাই আকর্ষণ বিদ্যমান। এই ক্ষেত্রে কোনোভাবেই মাঝে আমাদের সেই বিন্দুটি পাওয়া সম্ভব নয়, তাই এই বিন্দুটি হবে বাইরে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই সত্যটা ঠিক বিপরীত। তাহলে যদি আমাদের বিপরীত ধর্মী চার্জ থাকে, তাহলে যেহেতু এদের মধ্যে আকর্ষণ সর্বদাই বিদ্যমান, বরঞ্চ কাছে আসলে আরো আকর্ষণ বাড়তে থাকবে, সুতরাং এই বিন্দুটি কখনোই মাঝে হবে না। এই বিন্দুটি হবে সাধারণত ছোট চার্জ থেকে বাইরে নিলেই আমাদের উত্তরটি খুব সুন্দরভাবে চলে আসবে। আর তড়িৎ প্রাবল্যের দিকগুলো কি হবে তোমাদের আসতে পারে। আমরা দেখলাম যে তড়িৎ বল সর্বদাই পজিটিভ প্রান্ত থেকে সৃষ্টি হয়, তাহলে প্লাস চার্জের জন্য এই দিকটি হবে এই দিকে। আর নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়, তাহলে তার দিকটি হবে বিপরীত দিকে। এটা হলো, এটা হবে না। এটাকে আমরা চেঞ্জ করে এই দিকে দিতে পারি, কারণ পজিটিভ দিক থেকে বেরিয়ে যাবে আর নেগেটিভে গিয়ে প্রবেশ করবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের তড়িৎ প্রাবল্য যখন আমরা ভেক্টরের মাধ্যমে, বিভিন্ন ধরনের ভেক্টর রুলের মাধ্যমে, সামুদ্রিক সূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে যাব, সেই ক্ষেত্রে এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু তড়িৎ প্রাবল্য বলের উপর নির্ভরশীল, তাহলে বলরেখার উপর নির্ভরশীল, তাহলে বলরেখাটা সর্বদাই পজিটিভ থেকে বাইরে যাবে আর নেগেটিভে গিয়ে প্রবেশ করবে। তড়িৎ প্রাবল্যের দিকটিও হবে সেই দিকে। তাহলে খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক করার সময় মনে রাখতে হবে সমধর্মী চার্জ হলে বিন্দুটি হবে ভিতরে যে কোনো বিন্দুতে দূরত্বের মধ্যে, আর বিপরীত ধর্মী হলে অবশ্যই সেটা দুইটি চার্জের বাইরে। এবং সেটা যদি আমরা ছোট চার্জটা নেই, সবচেয়ে ভালো হয় ছোট চার্জ থেকে বাইরে বিন্দুটি ধরে নেব, তাহলে অঙ্কটি সমাধান করতে সুবিধা হবে। তো আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, আমরা অঙ্কের মাধ্যমে এই বিষয়টি আরো ক্লিয়ার করে দেব। আপাতত এই শর্তগুলো মনে রাখো। তো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ।